আগের ভিডিওতে আমরা কার্যক্ষমতা বল ও শক্তি সম্বন্ধে জেনেছি। আমি তোমাদের ওই ভিডিওতে বলেছিলাম যে যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করা হয় এবং সেই বল প্রয়োগের ফলে বস্তুটির সরণ ঘটে, অর্থাৎ বস্তুটির প্রয়োগবিন্দু জায়গা পরিবর্তন করে, তাহলে বলা হবে যে কার্য হয়েছে। এবার যদি বস্তুটি স্থান পরিবর্তন না করে তাহলে বলা হয় যে কার্য হয়নি। এর উপরে ভিত্তি করে আমরা পদার্থের দুটি অবস্থা সম্বন্ধে জানতে পারি। এক হচ্ছে স্থিতিশীল অবস্থা, স্থিতাবস্থা, আর একটি হচ্ছে গতিশীল অবস্থা। যে গতিশীল অবস্থা তা নিয়ে বিজ্ঞানী নিউটন তিনটি সূত্র আমাদের দিয়েছিলেন। আজকে ওই তিনটি সূত্র এবং ওই তিনটি সূত্রের ব্যাখ্যা আমরা দেখব। তাহলে আমরা প্রথম যে সূত্রটি পড়ব, নিউটনের প্রথম গতিসূত্র, সেটি হচ্ছে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন হবে না। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে। তার মানে হচ্ছে যদি কোনো স্থির বস্তু, আমি এর আগেই বললাম যে বস্তুর দুটি অবস্থা, এক হচ্ছে স্থিতাবস্থা আর একটি হচ্ছে গতিশীল অবস্থা। তাহলে যে বস্তুটি স্থির আছে সেটি হচ্ছে স্থিতাবস্থা, আর যে বস্তুটি গতিশীল আছে সেটি গতিশীল অবস্থা। এবার বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করি তাহলে ওই স্থির বস্তুটি ওই যে স্থানে আছে ওই স্থানেই থাকবে। যদি ঘর্ষণ বল না থাকে তাহলে যে কোনো গতিশীল বস্তু সমবেগে একই সরলরেখায় চলতেই থাকবে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা পদার্থের জাড্য ধর্ম সম্বন্ধে জানতে পারি। যে ধর্মের জন্য কোনো জড়বস্তু স্থিতিশীল অথবা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তার স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকেই হচ্ছে আমরা বলবো জাড্য ধর্ম। তাহলে এই জাড্য ধর্ম হচ্ছে দু প্রকারের, এক হচ্ছে স্থিতিজাড্য আর গতিজাড্য। যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু স্থির অবস্থায় থাকার চেষ্টা করে সেটাই হচ্ছে স্থিতিজাড্য। আর গতিজাড্য হচ্ছে যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু সর্বদা সমবেগে একই সরলরেখায় চলার চেষ্টা করে সেটাই হচ্ছে গতিজাড্য। দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটির ভরবেগের যে পরিবর্তন হবে সেটা হবে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, আর বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। অর্থাৎ এই দিকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে ভরবেগের পরিবর্তনও এই দিকেই হবে। নিউটনের এই দ্বিতীয় সূত্রটি ভালোভাবে বোঝার জন্য তোমাদের আর একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হার। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। ত্বরণের একক হচ্ছে হিজিয়াস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রতি সেকেন্ডে কোনো বস্তুর বেগের বৃদ্ধি। তাহলে ত্বরণকে যদি আমরা সূত্রের আরে লিখতে যাই তাহলে এইভাবে লিখব, ভি মাইনাস ইউ বাই টি। ভি যদি হচ্ছে অন্তিম গতিবেগ, আর ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ, আর টি হচ্ছে সময়। তাহলে প্রথমে যে গতিবেগ নিয়ে শুরু করেছিল আর যে গতিবেগে শেষ করেছে, তার মানে হচ্ছে এই দুটো বিয়োগ করা মানে আমি পেয়ে যাব যে কতটা বেগ বৃদ্ধি হয়েছে আর কত সময় হয়েছে। তাহলে দেখো, ভরবেগ বলতে আমরা কি বুঝি? ভরবেগ হচ্ছে ভর গুণিত বেগ, বস্তুর ভর ইন্টু বস্তুর গতিবেগ। ভর এ আমরা এম দিয়ে ডিনোট করি আর বেগকে আমরা ডিনোট করি ভি দিয়ে, মাস আর ভেলোসিটি।
mv। এই ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা যদি লিখি p বস্তুর উপর প্রযুক্ত বল প্রপোর্শনাল টু mv, মাস ইন্টু ভেলোসিটি, ভরবেগ। তাহলে যদি আমরা একটি ধ্রুবক ধরি তাহলে হচ্ছে k ধ্রুবক mv। তাহলে সূত্রতে বলা আছে দেখো ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এই ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে একটি বস্তুর প্রথম এবং বল প্রয়োগের পরের ভরবেগের মধ্যে পার্থক্য। তাহলে যদি আমরা ইনিশিয়াল অর্থাৎ প্রথম ভরবেগ ধরি mu আর ফাইনাল অর্থাৎ শেষের যে ভরবেগ সেটা mv ধরি, তাহলে এই দুটি ভরবেগের পার্থক্যই হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর কোনো জায়গায় হার বলা আছে মানেই হচ্ছে ধরে নিতে হবে যে প্রতি একক সময়ে এই পরিবর্তন। তাহলে যদি আমি এখান থেকে m কমন নিই তাহলে m ইন্টু u মাইনাস ভি বাই টি। আমরা এর আগে ত্বরণ পড়তে গিয়ে দেখলাম u মাইনাস ভি বাই টি সমান হচ্ছে ত্বরণ, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে হবে m ইন্টু এ অ্যাক্সিলারেশন, ত্বরণ। এবার তাহলে এই ভরবেগের পরিবর্তন আমরা জানলাম মাস ইন্টু অ্যাক্সিলারেশন অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা লিখতেই পারি যে p হচ্ছে প্রযুক্ত বল প্রপোর্শনাল টু m এ। বলা আছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। আমরা যদি একটি ধ্রুবক ধরে নিই k, তাহলে হবে p ইকুয়াল টু k m এ। যদি p সমান 1, m সমান 1 আর a সমান 1 হয় তাহলে অবশ্যই k সমানও 1 হবে। কিভাবে? p1 ইকুয়াল টু k ইন্টু 1 ইন্টু a 1 সমান সমান তাহলে k ইকুয়াল টু 1। এবার এই সমীকরণটায় k সমান যদি 1 বসাই তাহলে হবে p ইকুয়াল টু 1 ইন্টু m a সমান সমান হচ্ছে p ইকুয়াল টু m a। তাহলে বল সমান মাস, মাস মানে হচ্ছে বস্তুর ভর গুণিত ত্বরণ। এবার দেখো বলের একক কি। এখানে আমরা জেনেছি যে বস্তুর বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে বস্তুর ভরের একক হচ্ছে কেজি। যদি আমরা এসআই পদ্ধতিতে দেখি তাহলে কেজি। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা বলি নিউটন। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলটা প্রয়োজন হচ্ছে সেটাই হচ্ছে 1 নিউটন। আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা বলি ডাইন। আর এই নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন সমান 10⁵ ডাইন। পৃথিবীতে থাকা সমস্ত বস্তুকেই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। যদি আমরা কোনো বস্তুকে উপর থেকে ফেলে দিই তার বেগের বৃদ্ধি ঘটবে। আর এই বেগের বৃদ্ধিটাকেই বলে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি। জি এর মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি যে বস্তুর ভর আর ত্বরণ গুণ করলে বল পায়। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করছে সেটাই হচ্ছে বস্তুর ওজন। তাহলে আমরা লিখতে পারি ডাব্লু ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষজ ত্বরণ। এর মান আমরা জানি 9.81। কোনো বস্তুর ভর আমাদের যদি বলে দেওয়া হয় তাহলে আমরা ওই বস্তুর ওজন বের করতে পারবো। ধরা যাক কোনো বস্তুর ভর 5 কেজি।
তাকে আমরা 9.81 দিয়ে যদি গুণ করি তাহলে বস্তুটির আমরা ওজন বের করতে পারি। এরপরে তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে হচ্ছে আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে সেই বস্তুটিও আমাদের উপর বল প্রয়োগ করে। একটি রকেটের গ্যাসোলিন আর অক্সিজেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করে তা থেকে গ্যাস উৎপন্ন করা হয়। এইখানে ধরে নিয়ে এইখানে জ্বালানিটা রয়েছে, জ্বালানিটা ব্যবহার করে গ্যাস উৎপন্ন করা হচ্ছে এবং সেই গ্যাসটি এই দিক দিয়ে বের হচ্ছে। এই গ্যাসটি নিচের দিকে একটি বল প্রয়োগ করছে এবং তার বিপরীতমুখী বল এই রকেটের ওপর প্রযুক্ত হচ্ছে, তার ফলে রকেটটি ওপরের দিকে উঠে যায়। আরেকটি উদাহরণ, যেমন ক্রিকেট খেলার সময় যখন ব্যাট দিয়ে বলটিকে মারা হয় তখন ওই বলটিও ব্যাটের ওপর সমান ও বিপরীতমুখী ক্রিয়ার সৃষ্টি করে।